ফর্মালিটি করি তো, তাই একটু আর কি। আরিক বলল, হয়েছে থামো, ব্যাগে দুটো টিফিন বক্স আছে, নাস্তা করে কিছুক্ষণ রেস্ট নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হবে। এবার আমাদের গন্তব্য আলাদা। কথাটি বলেই আফিফ মায়ের হাত ধরে আরেক হাতে টলি ধরে এগিয়ে যায় টার্মিনালের দিকে। ঢাকা থেকে বান্দরবানে যেতে সাধারণত 6 থেকে 10 ঘন্টা সময় লাগে। তবে ঢাকা থেকে সরাসরি বান্দরবান রেল যোগাযোগ ব্যবস্থা নেই। ঢাকা থেকে প্রথমে চট্টগ্রাম, তারপর সেখান থেকে পূর্বী বা পূর্বানী বাস যোগ সরাসরি বান্দরবান যাওয়া যায়। এক্ষেত্রে আফিফ নিজের চাহিদা মতো ব্যবস্থা নিয়েছে। চট্টগ্রাম পর্যন্ত নিজস্ব গাড়ি ব্যবহার করলেও বান্দরবান গাড়ি নিয়ে ঢুকবে না। এক অচেনা আগন্তুক হয়েই মা ছেলে ঘুরে বেড়াবে। মনের ডানা মেলে উড়ে বেড়াবে সারা শহর। বাসের হর্নের শব্দ। আফিফ নজর ঘুরিয়ে ঘড়ির দিকে তাক করে। 6টা বাজতে আরও 10 মিনিট বাকি। পূর্বানী বাস দাঁড়িয়ে আছে যাত্রী তোলার জন্য। ঠিক 6টায় গাড়ি ছাড়বে। সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত 1 ঘন্টা পর পর গাড়ি ছাড়ায় যাত্রীদের সুবিধাই বটে। নন এসি বাস বলে আফিফ গড়িমসি করলেও কামিনী বেগম মিষ্টি হেসে সায় দিয়েছেন। জানালা খুলে দিলে প্রকৃতির কৃত্রিম যে বাতাস নাকে মুখে বাড়ি খায় তা এসির কাছে কিছুই নয়। ভরপুর বাস তীব্র হর্ন দিয়ে ছুটে চলে। বাস কন্ডাক্টর, ড্রাইভার সহ সকল যাত্রীদের যখন শুদ্ধ ভাষায় শুভেচ্ছা জানিয়ে বলে ওঠে, চট্টগ্রাম টু বান্দরবান জার্নিতে আপনাদের স্বাগতম, যাত্রা শুরু হোক। কামিনী বেগম কেঁপে ওঠেন। ছেলের হাত ধরে শক্ত করে ভীতু চোখে কন্ডাক্টরের দিকে তাকান। কি নাম শুনল সে? বান্দরবান? আবার সেই শহর? সেই শহর কি তার পিছু ছাড়বে না? এ শহর যে ভালো না। সূর্যের কিরণ চোখে পড়তেই পিট পিট করে চোখ খুলে কনস্টেবল আজাদ আলী। ঝিমুতে ঝিমুতে কখন যে ঘুমিয়ে পড়েছে টেরই পায়নি। বয়স তো কম হলো না। এত ধকল কি তার এই শরীরে সহ্য করতে পারে? আর মোড়া ভাঙতে উঠে দাঁড়ায়। চেয়ারে বসে ঘুমিয়েছিলেন। এক পা বাড়ানোর আগেই কিছুর সাথে লেগে হোঁচট খেয়ে পড়তে পড়তেও সামলে নেন নিজেকে। তাকিয়ে দেখেন বাকি দুজন কনস্টেবল গেটের সাথে হেলান দিয়ে মাটিতে বসে ঘুমাচ্ছে। চোখ কপালে উঠে যায় তার। ডিউটি রেখে এভাবে তারা ঘুমাচ্ছে। হুট করেই মনে পড়ে আশরাফ উদ্দিনকে ফিরতে দেখেনি তিনি, ঘুমাতে দেখতে পায়নি তো। যদি নালিশ জানায়, চাকরি খোয়ানোর ভরে দুটোকেই লাঠি দিয়ে ডাকতে থাকেন। গভীর রাতে ঘুমিয়েছে, এত সহজে ঘুম ভাঙে? উঠতে বেশ খানিকটা দেরি হলো তাদের। ইতিমধ্যে আজাদ আলীর মুখ থেকে বিশ্রী গালিগুলো রাগের বশে বেরিয়েই এসেছে। ধমকে বললেন, পড়ে পড়ে ঘুমাচ্ছিস? তোদের ঘুমাতে না বারণ করেছিলাম? ওই বুড়ো ফিরেছে, যদি ঘুমাতে দেখে নালিশ করে। ঘুম যেন এক ছুটে পালিয়ে যায় সবার। ভীতু ভীতু দৃষ্টিতে তিনজনই আশেপাশে পরখ করে। কম বয়সী হ্যাংলা পাতলা ছেলেটা ফিস ফিস করে বলে উঠল, আমরা তো 4টার পর ঘুমাইছি, বুইরা তো তখনও ফিরে নাই চাচা। চমকে যায় আজাদ আলী। শুকনো ঢোক গিলে ছেলেটার মাথায় থাপ্পড় দিয়ে কর্কশ কণ্ঠে বললেন, এতক্ষণে কইতাছোস, এখন কি হইব? বুড়োর যদি কিছু হয় কি জবাব দেব? আজাদ আলীর কথা বলতে দেরি, বাইরের দিকে দৌড় দিতে দেরি হয়নি। এক দৌড়ে থামে কবরস্থানের সামনে। গেইটে বড় তালা ঝুলানো। মাথায় হাত দিয়ে বসে পড়েন তিনি। বুঝতে বাকি থাকে না আশরাফ উদ্দিন তাকে মিথ্যে বলেছে। আঁকা বাঁকা পা ফেলে আবার আগের জায়গায় ফিরে আসেন। সকালের মিষ্টি বাতাসেও সে ঘামছে। মনে হচ্ছে রক্তের চাপ বেড়ে যাচ্ছে। ধপ করে চেয়ারে বসে পড়েন। বাকি দুজন সাংঘাতিক রকমের ভয় পেয়ে যায়। কম বয়সী ছেলেটা দৌড়ে বাড়ির ভিতর ঢুকে। আগে জানা দরকার বাড়িতে সত্যিই কি ফেরেনি। পরপর কয়েকবার কলিং বেল চাপ দেয়, লাভ হয় না। দরজা খোলা তো দূর, ভিতরে থেকে কারো সারা শব্দ পর্যন্ত ভেসে আসে না। ধৈর্য হারিয়ে ছেলেটি শক্ত হাতে দরজায় ধাক্কা দেয়। তৎক্ষণাৎ তাকে অবাক করে দিয়ে দরজা খুলে যায়। চোখ বুজে নেয় ছেলেটি। অঘটন যা ঘটার ঘটে গেছে। চাকরিটা কি এবার সত্যিই যাবে? পুরো পরিবার যে তার দিকে তাকিয়ে। যে বয়সে বন্ধু বান্ধব নিয়ে ঘুরে বেড়ানোর কথা ছিল, বইয়ে মুখ গুজে রাখার কথা ছিল, সে বয়সে পরিবারের হাল ধরতে এসেছে। প্রথম প্রথম যখন এসেছিল, ইস্কির যন্ত্রণার দিন ছিল দিনগুলো। কতই না নির্ঘুম রাত সে পার করেছে। এতদিনের প্রতিদান স্বরূপ সরকার কি তাকে এখন জেল জীবন উপহার দিবে? কেন যে সে ঘুমাতে গেল? নিজের উপরেই কেমন রাগ হচ্ছে। টলমল চোখ নিয়ে এলোমেলো পা ফেলে গেটে ফিরে যায় সে। উদাস কণ্ঠে আজাদ আলীকে উদ্দেশ্য করে বলে ওঠে, দরজা খোলা চাচা, আশরাফ উদ্দিন ফেরেনি। আজাদ আলী ছেলেটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকেন। টলমল চোখ দেখে হয়তো তারও মায়া হয়। কিছু না বলে ভাবে কয়েক মুহূর্ত। তারপর হুট করে প্যান্টের পকেট থেকে কম দামি বাটন ফোনটা বের করতে করতে বলে, চিন্তা করিস না, আমাদের চাকরি গেলে ওই অফিসারেরও চাকরি যাবে। আর যাই হোক, আমাদের কাছ থেকে তো আসামি পালাই নাই। একটু চালাক না হইলে হয়। চুপচাপ বসে থাক, আমি দেখতাছি। ছেলেটি মাথা নেড়ে সম্মতি দেয়, তবে চিন্তা সরে না। চিন্তিত মুখ নিয়ে আজাদ আলীর দিকে তাকিয়ে থাকে। আজাদ আলী হাসেন। সেই যুবক বয়সে চাকরিতে যোগ দিয়েছিল। অনেকটা অনিচ্ছাতেই তাকে এই পেশা বেছে নিতে হয়েছিল। তখনকার সময়ে তো পুলিশ বললেই ভয়।
এখন কি আর সেই যুগ আছে? বাবার উপর রাগ করে কাজ করতো না, হেলায় ফেলায় কাটিয়ে দিত। এই হেলাটাই যদি না করতো, এখন হয়তো সে প্রমোশন পেয়ে বড় কোনো পোস্টে থাকতো। কত অফিসার, কত আসামি দেখলো, কত অফিসারের হয়ে মিথ্যা বলতে হয়েছে। চাকরি শেষ বয়সে এসে নিজের চাকরির জন্য মিথ্যা বলতে পারবে না? ফোন দেয়, বাজতে বাজতে কেটে যায়। ধৈর্য হারিয়ে ফেলেন না তিনি, দিতেই থাকেন। অন্যদিকে ঘুমে বিভোর নোমান। আজানের পরপরই একটু শুয়েছে, ঘুমিয়েইছে বা কয় ঘন্টা, ঘন্টা দুয়েক হবে। এর মধ্যে কানের কাছে বারবার ইলেকট্রনিক যন্ত্রটি নিজ উদ্যোগে বাজতে থাকায় কপাল কুঁচকে যায় তার। চরম বিরক্তি ফুটে ওঠে মুখশ্রীতে। ফোন রিসিভ করে কানে ধরেই বলে ওঠে, হয়েছেটা কি চাচা? এত সকালে এতবার ফোন দিচ্ছেন কেন চাচা? আজাদ আলী বলে ওঠেন, স্যার, আশরাফ উদ্দিন মিসিং। নিম্ন স্বরে কথাটি বলে ওঠেন আজাদ আলী। ঘুমের ঘোরে নোমান কথাটি সারমর্ম না বুঝেই ভাবলেস কণ্ঠে বলে ওঠে, তো আমি কি করব? থানায় যোগাযোগ করেন। কথাটা বলার পরপরই নোমান টের পায় কি বলেছে সে। চট করে ঘড়ির দিকে তাকায়। সকাল 6:30 বাজে। উত্তেজিত হয়ে বলল, হোয়াট? মিসিং মানে? কোথায় গেল? তোমাদের কি ঘাস কাটতে রাখছি ওখানে? একটা জলজ্যান্ত মানুষ উধাও হয়ে গেল, আর আমাকে এখন বলছো? আজাদ আলী ভড়কে যান। কি বলবে সে? স্যার ঘুমিয়ে যাওয়াই টের পায়নি। এটা বললে চাকরি কেন? জীবন নিয়ে টানাটানি হবে না তার কি গ্যারান্টি আছে? সে আমতা আমতা করে বলল, স্যার বুইড়াটা রাতে ঝামেলা করেছে। অনেক রাতে আইসা বলে তার ছেলে নাকি অন্ধকারে ভয় পায়। সে গেলে ভয় পাবে না। ইমোশনাল ব্যাপার স্যার। পলাশকে ভুলভাল বকছিল, আমাদের হুমকিও দিয়েছে, ছুরি দেখাইছে স্যার। আমরা ভয় পেয়ে গেছিলাম, একজন সাথেও যাইতে চাইছিলাম, নাই নাই, বাড়ি ছেড়ে যাইতেও না করেছেন। ভাবছি কি আর হবে, কিন্তু এখন আশেপাশে খুঁজছি, নাই স্যার। বাকি দুজন কনস্টেবলের মুখ হাঁ হয়ে আসে। কি সুন্দর সত্য মিথ্যে মিলিয়ে সব দোষ আশরাফ উদ্দিনের ঘাড়ে দিয়ে দিল। বুড়ো ফিরলে যে পুলিশের ঘাতে নির্ঘাত দুঘা খাবে, এটা তারা গ্যারেন্টি সহকারে দিতে পারবে। এতক্ষণে চিন্তা যেন দূর আকাশে পালিয়ে যায়। ঝলমলে হাসি ফুটে ওঠে সবার মুখে। তবে হাসতে পারে না নোমান। গভীর চিন্তা ডুবে যায় সে। আর কথা বাড়ায় না, দাঁতে দাঁত চেপে ফোন কেটে দিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ে। পুরো সকালটা তার নষ্ট। না জানি পুরো দিনটা কেমন যায়। যদিও সে বুঝতে পারছে দৌড়ের উপর থাকতে হবে। হালকা ফ্রেশ হয়ে সিভিল ড্রেসেই বের হয়ে যায় সে। আগে বুইড়াকে খুঁজে বের করতে হবে। এখন তো দেখা যাচ্ছে তার চাকরি নিয়ে টানাটানি হবে। তা কি করে হতে দেয়? প্রকৃতির হাওয়া গায়ে মেখে চারিপাশে মানুষের বিচিত্র আলাপের কানাঘুষা শ্রবণ করতে করতে জার্নিটা খারাপ না। আসিফের তো ভালোই লেগেছে। মানুষের সাথে মিশলে, মানুষের আশেপাশে থাকলে তবেই না তাদের মানসিকতার পরিচয় মেলে। দূর থেকে তো সবই সুন্দর সাবলীল। জীবন যখন দেখায়, সুযোগ দেয়, তখন মিস করতে হয় না। দীর্ঘ 2.5 ঘন্টা পর বাস থামলো। যাত্রীগুলো নামার পরেই আসিফ মাকে নিয়ে বের হয়। জনপ্রতি 90 টাকা ভাড়া, খারাপ না। সেখানে কন্ট্রাক্টরকে বোনাস স্বরূপ চকচকে 200 টাকা নোট দিয়ে এসেছে আসিফ। কন্ট্রাক্টর যখন খুশি হয়ে ফকফকা দাঁতের হাসি দিল, আসিফের মনে হলো সুক্ত এখানেই। পর মুহূর্তে কেমন যেন নিজেকে কঠোর করে নিল। গাড়িতে ওঠার পরপরই কামিনী বেগম নিশ্চুপতাকে বরণ করে নিয়েছেন। আসিফও কিছু বলেননি। থাক, কিছু মুহূর্ত নিজের মতো করে। বাস থেকে নেমেই আসিফ সিএনজি নিয়ে নেয়। উদ্দেশ্য হোটেল প্লাজা। নিরিবিলি পরিবেশ ও বান্দরবন শহরের মধ্যে থাকায় হোটেল প্লাজার বিকল্প নেই। অনেক ধরনের সুযোগ সুবিধা ও আতিথেয়তা নিয়ে ইতিমধ্যে মন জয় করে নিয়েছে সকল ভ্রমণ পিপাসুদের। নিজস্ব রেস্টুরেন্ট ব্যবস্থা থাকায় আসিফ ভেবেচিন্তে এটাই আগ থেকে বুকিং করে রেখেছিল। রুম অনুযায়ী ভাড়া থাকায় সর্বোচ্চ রেটের রুমটাই নিজেদের জন্য চয়েস করেছে। অনেক তো হলো কোলাহলে থাকা, এবার একটু সবুজে ঘেরা নিরিবিলিতে পরিবেশে গা ভাসানো যাক। স্তব্ধতার ঘেরা পরিবেশ। কয়েক ঘন্টার ব্যবধানে বাবা ছেলের হত্যাকাণ্ড। প্রতিবেশীরা আবার ভিড় করেছে। সবার চোখে মুখেই প্রকাশ পাচ্ছে ভয়। দিশেহারা নোমান। হুট করে এমন হবে সে ভাবেওনি। খোঁজাখুঁজি চলছিল। এর মধ্যে এক প্রতিবেশী লাশ দেখেই চিৎকার করে ওঠে। কয়েকজন জড়ো হতেই স্থানীয় থানায় ফোন করে জানায়। খবরটা শোনা মাত্রই ছুটে আসে নোমান। এরপর থেকেই সে কেমন নিশ্চুপ হয়ে আছে। এখন পর্যন্ত কাউকে কোনো জিজ্ঞাসাবাদ করেনি। এক কোণে দাঁড়িয়ে আছে আজাদ আলী ও বাকি দুজন কনস্টেবল। খুব শক্ত হয়ে দাঁড়িয়ে আছে, যে কেউ দেখেই বুঝতে পারবে না। চোখ টলমল করছে তিনজনেরই। ভালো মানুষটা কিছুক্ষণের ব্যবধানে লাশ হয়ে আসবে তারা কি ভেবেছিল? লাশ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। নোমান উঠে দাঁড়ায়, মারিয়াকে উদ্দেশ্য করে বলে ওঠে,
আশরাফ উদ্দিনের ঘরটা দেখিয়ে দিন, সার্চ করব। মনিরা মাথা নেড়ে সায় জানিয়ে হাঁটা ধরে। নোমান একা যায়। ঘর দেখিয়ে দিয়ে মনিরা বাইরেই দাঁড়িয়ে থাকে। ব্যাপারটা তারও হজম হচ্ছে না। যে এসব করছে তার দ্বারা কি তাদেরও বিপদের আশঙ্কা রয়েছে? শুধু এই কথাটাই সে ভাবছে। শাশুড়ি ও মেয়ের ভালো থাকাটা এখন তার কাছে ম্যাটার করে। ঘরে সন্দেহজনক কিছুই তেমন পায়নি নোমান। খুব জলদি ফিরে আসে। মনিরাকে অন্যমনস্ক হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে হেসে বলে ওঠে,